সবাইকে শুভ বিজয়ার আহ, আন্তরিক প্রণাম। সবাই আশা করি ভালো আছেন। এখন এসরাজ এই যন্ত্রটা আবিষ্কার হয়েছিল আজ থেকে প্রায় 250-300 বছর আগে। 250-300 বছর আগে কেন বলছি যে এর কোনো যথেষ্ট আহ, প্রামাণ্য কোনো গ্রন্থ বা কোনো আহ, এর কোনো আমাদের কাছে আহ, কোনো উদাহরণ নেই। তো সেই জন্যে আমরা সরাসরি বলতে পারি না যে এর যন্ত্রটার আবিষ্কার ঠিক কত সালে হয়েছিল। দু তিনটে বই এই বিষয়ে আমরা বলতে চাই, যে বইগুলো সেই সময়কার লেখা। যে বইগুলোর মধ্যে একটা হচ্ছে আইনি আকবরী বা ঔরঙ্গজেব তার জীবনচরিতে যে সমস্ত কথা লিখেছেন, তাতে এই এসরাজ যন্ত্রটির কোনো উল্লেখ পাওয়া যায়নি। এছাড়াও অন্যান্য ভারতবর্ষীয় যে সমস্ত যন্ত্র সেগুলোর উল্লেখ পাওয়া গেছিল, কিন্তু এসরাজ বলে কোনো যন্ত্রের উল্লেখ পাওয়া যায়নি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই এসরাজটা আমরা 250-300 বছর আগে আবিষ্কৃত হয়েছিল এই কথা বলছি, তার এর নামের যে গুরুত্ব সেই নামের কারণে। এসরাজ এই নামটা এসছিল ঈশ্বরী রাজ প্রসাদ নামে এক পাঞ্জাবি সঙ্গীতজ্ঞের নাম অনুসারে। একটা সময়ে এর ইতিহাসটা বলতে গেলে আমাদের যে কথা বলতে হয়, যে একটা সময়ে আহ, আমাদের ভারতবর্ষে যে শাস্ত্রীয় সঙ্গীত প্রচলন হয়েছিল, মুঘল যুগের পরবর্তীকালে ধ্রুপদ সঙ্গীতের ধারা ছেড়ে যখন আবার খেয়াল গানের ধারা এলো, বা টপ্পা কি ঠুংরি গানের ধারা প্রচলিত হতে থাকলো, তখন আহ, লখনৌ আর বেনারস অঞ্চলে এই টপ্পা ঠুংরির বহুল প্রচলন ছিল। সেই টপ্পা এবং ঠুংরি এটা শেখার জন্যে ঈশ্বরীরাজ প্রসাদ পাঞ্জাব থেকে বেনারসে এসছিলেন। এখন এই বেনারসে আসার কারণ ছিল, বেনারসে তখন টপ্পা ঠুংরির প্রচলন বহুল ছিল। এছাড়া ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে টপ্পা ঠুংরির প্রচলন এতটা ছিল না। ঈশ্বরীরাজ প্রসাদ যখন এখানে এসেছেন, তখন এই টপ্পা ঠুংরির সঙ্গে যে যন্ত্রটি তার সঙ্গতকারী যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো সেটা মূলত সারেঙ্গি। এখন সারেঙ্গি এই যন্ত্রটি বাজানো একটা ভারী সমস্যার বিষয়, বা কঠিন বলতে পারি আমরা। বাজানোটা তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন, কেননা সারেঙ্গির বাজাতে হয় এই নখের এই জায়গাটা দিয়ে। এর ফলে এখানটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় নম্বর সারেঙ্গি বাজানোর সমস্যা হচ্ছে, সারেঙ্গিতে কোনো ফ্রেট নেই। ফ্রেট মানে যে আমরা আমাদের যে সেতার বা এই যন্ত্রগুলোতে যে পর্দা দেখতে পাই, সেই পর্দা নেই। তো পর্দা না থাকার ফলে যন্ত্রটা বাজানো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কঠিন। তো সেই যন্ত্রটা আমাদের যে বাজানো কঠিন, তখনকার সময় স্বাভাবিকভাবেই সারেঙ্গি সমস্ত সাধারণ লোক বাজাতে চাইতো না। আর আরও একটা বিষয় ছিল যে লখনৌ বা বেনারস অঞ্চলে যারা টপ্পা ঠুংরি গাইতেন, তারা সাধারণত মহিলা, এবং তারা যে পেশায় যুক্ত থাকতেন সেইটা ভালো পেশা বলে গণ্য ছিল না। মূলত বাইজিরাই এই আহ, এর সঙ্গে যুক্ত ছিলেন। মূলত বাইজিরা এই টপ্পা ঠুংরি গানের সঙ্গে যুক্ত ছিলেন। আর তাদের সঙ্গে যারা সঙ্গতকারী হিসেবে ছিলেন, তারা যে সারেঙ্গি বাদকরা ছিলেন, বাইজিদের যেহেতু তেমনভাবে কোনো সামাজিক মর্যাদা ছিল না, তাই আহ, এই সারেঙ্গি বাদকদেরও কোনো সামাজিক মর্যাদা ছিল না। খুবই স্বাভাবিকভাবে ভেবে দেখুন যে এক জায়গায় যাদের কোনো সামাজিক মর্যাদা নেই, তো বাইজিদের সঙ্গে যারা বাজাতেন তাদেরও কিন্তু সামাজিকভাবে কোনো মর্যাদা ছিল না। তো এই সময় সারেঙ্গির মতো আওয়াজ হয় এই রকম একটা যন্ত্র, যেটার সামাজিক মর্যাদা থাকবে, সেই একটা যন্ত্রের প্রয়োজনীয়তা সাধারণ মানুষ অনুভব করেছিল। আজ থেকে ধরুন
250-300 বছর আগে এই প্রয়োজনীয়তা আমাদের অনুভূত হয়েছিল, যে অনুভবের কারণে আমরা এই এই যন্ত্র একটা আবিষ্কারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল। তো এই যন্ত্র আবিষ্কারের যে মূল কারণ সেটা ছিল এটাই। তো এখন আমরা যে এসরাজ দেখতে পাই, সেই এসরাজের তার তার জায়গাটা কোথা থেকে আসবে, সেটা মানে সেটা তৈরি হবে কি করে, সেইটা বড় প্রশ্ন ছিল। তো তখন সারেঙ্গির যে নিচের অংশটা, যে মানে হাঁড়ির অংশটা, যেটা মানে এই যে জায়গাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাঁড়ি বা সাউন্ড বক্স। সারেঙ্গির এই সাউন্ড বক্সটা নিয়ে আর সেতারের যে দণ্ড, সেই দণ্ডটা নিয়ে একটা যন্ত্র তৈরি হলো, যে যন্ত্রটা নাম দেওয়া হয়েছিল দিলরুবা। এর আগে আমাদের ভারতবর্ষে একটি যন্ত্র পাওয়া গেছিল, সেই যন্ত্রটার নাম ছিল মন্দ্রবাহার। সেই যন্ত্রটা কিন্তু একটা বিরাট বড় এসরাজ বলা যেতে পারে, অনেকটা বড়, প্রায় সেতারের মতো বড়, এবং তার মাথার অংশটাও, হাঁড়ির অংশটাও প্রায় সেতারের মতনই বড়। এবং সেটা খুব রেয়ার, দু একটা ছবি আমি কখনো কখনো দেখেছি, সেটার সমস্ত ছবি আমি মানে পাই না। তো বা সেটার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যও কখনো পাওয়া যায়নি। এই একটি যন্ত্র আমরা জানি যে মন্দ্রবাহার বলে একটি যন্ত্র, সেটা তখনকার সময় প্রচলিত ছিল। এবার সেটা ছড়ি দিয়ে বাজানো হতো, কিন্তু সেটার সঙ্গে এসরাজের আকার আকৃতির খুব বেশি মিল প্রায় নেই। তো ওই সারেঙ্গির হাঁড়ির অংশটা জুড়ে এবং এসরাজের দণ্ডটা জুড়ে, সেতারের দ্বন্দ্বটা জুড়ে যে যন্ত্রটা তৈরি হয়েছিল, সেই যন্ত্রটার নাম ছিল দিলরুবা। দিলরুবা আর এসরাজ এই দুটো একই রকমেরই প্রায় যন্ত্র, কিন্তু দিলরুবার হাঁড়িটা দেখতে সারেঙ্গির মতো, আর দণ্ডের যে বৈশিষ্ট্য, যেমন এই যে আমাদের এসরাজে যদি আমরা দেখি যে তার তরফগুলো এখানে ফুটো করে লাগানো নেই, সেতারে এখানে ফুটো করে করে ওর তরফের তারটা ভরা থাকে। দিলরুবার কিন্তু সেই রকমই থাকে। তো সেটা থেকে এখনকার যুগের মানুষরা এটা অনুমান করতে পারেন যে সারেঙ্গির সারেঙ্গির তলার অংশটা, হাঁড়ির অংশটা আর দ্বন্দ্বটা নিয়ে এই এসরাজ তৈরি হয়েছিল। তো সারেঙ্গির যে অংশ এবং সেতারের দণ্ড, তার থেকে যেটা তৈরি হয়েছিল সেটা দিলরুবা। দিলরুবাও কিন্তু তুলনামূলকভাবে আকারে অনেকটা বড় ছিল। সেই বড় যন্ত্রটি পরবর্তীকালে ঈশ্বরী রাজপ্রসাদের ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা তারা আরেকটু আকারে ছোট করে দেন, যেটা এখনকার বর্তমানের মিডিয়াম এসরাজ আমরা বলি, সেই মিডিয়াম এসরাজ তারা একটু ছোট করে দেন। ছোট করে ঈশ্বরী রাজপ্রসাদ ওনার নাম অনুসারে এই যন্ত্রটার নাম দেওয়া হয় ইসরাজ। ঈশ্বরী রাজপ্রসাদের নাম অনুসারে নাম হয় ইসরাজ। এখন এই ইসরাজ তো তৈরি হলো, এবারে এইটা বাজাতে গিয়ে দেখা গেল যে টপ্পা ঠুংরির যে সমস্ত যে কাজ বা যে মুরকির কাজ, যে কাজগুলো এই এই যন্ত্র থেকে আমরা বার করতে, সারেঙ্গি থেকে যে কাজগুলো আওয়াজগুলো বের হয়, যেগুলো টপ্পা ঠুংরির সঙ্গতকারী যন্ত্র হিসেবে অনেক বেশি কাজের, সেইগুলো কিন্তু এসরাজে বাজানো সম্ভব হচ্ছে না। তুলনামূলকভাবে এসরাজের যেহেতু অনেক বড় একটা দণ্ড বা ফ্রেটবোর্ড, তাই সেখানে অনেক বড় ফ্রেটবোর্ডটি বড় বলে সেখানে কিন্তু আমরা সেই যন্ত্রটার মিড় প্রধান যন্ত্র হয়ে গেল, এবং সেই যন্ত্রটি বাজানোর সুবিধে হলো আমাদের ওই যে ধ্রুপদ বা এই মিড় প্রধান গানের সঙ্গে। তো এইটা একটা এসরাজের বৈশিষ্ট্য হিসেবে আমরা মনে করি যে এসরাজ মিড় প্রধান যন্ত্র, এবং এসরাজ বাজাতে বেশি সুবিধা হলো ধ্রুপদ স্টাইলের গানের সঙ্গে। ঠুংরি গানের সঙ্গে কিন্তু সে যন্ত্র বাজানোর সুবিধে হলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই সময়ে লখনৌ এবং বেনারসে খুব স্বাভাবিকভাবেই
যে গানের প্রচলন ছিল সেই গান, সেই প্রচলিত গানের জন্যে এসরাজও খুব একটা জনপ্রিয়তা লাভ করলো না। কেননা যারা বাজাবেন তারা তো তাদের অর্থ রোজগারের জন্য তাদের তো একটা যে যন্ত্র তিনি শিখবেন সেই যন্ত্রটা তাকে কোথাও না কোথাও বাজাতে হবে। সামাজিকভাবে সাধারণ মানুষ কতটা বাজিয়েছিল বা বাজায়নি এই বিষয়ে তো বিস্তারিত তথ্য পাওয়া যায় না, কিন্তু আমরা খুব একটা বাজাতে দেখি না বা মানুষের কাছে এই যন্ত্রটা খুব একটা আকর্ষণীয় হয়ে ওঠেনি। তার কারণ সেটা তৎকালীন যে প্রচলিত গান তার সঙ্গে সঙ্গতকারী যন্ত্র হিসেবে খুব একটা আহ, উপযোগী হয়ে ওঠেনি। এই যন্ত্রের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য সেগুলো খুবই অনন্য বৈশিষ্ট্য, কিন্তু উপযোগী সেই সময়কার গানের সঙ্গে বাজানোর উপযোগী হয়নি। এই সময়ে, এই যে একটা সময় যে সময়ে যন্ত্রটা ঈশ্বরীরাজ প্রসাদের ছাত্রছাত্রীরা তৈরি করেছেন, ঠিক তার পরবর্তীকালে ঈশ্বরীরাজ প্রসাদ এই যন্ত্রের একটা অংশ নিয়ে চলে যান পাঞ্জাবে, এই যন্ত্রটাকে নিয়ে চলে যান। তো সেখানে এই যন্ত্রটার বাজানোর প্রচলন কিন্তু এখনো চলে। আপনারা ইউটিউব বা এই সমস্ত যে সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা যন্ত্র কোথায় কি বাজছে এইগুলো দেখতে পাই, আপনারা দেখতে পাবেন যে এই যন্ত্রটি পাঞ্জাবের যারা অধিবাসী তারা তাদের গুরুবাণী কীর্তন, মানে গুরু নানকের গান যেগুলো তাদের গুরুদুয়ারায় হয়ে থাকে, সেই গানের সঙ্গে এসরাজ বাজানোর এখনো বহুল প্রচলন আছে। পাঞ্জাবিরা এখনো বাজান, এবং পাঞ্জাবি এই গুরুবাণী কীর্তনও তো আসলে মীর প্রধান গান। তো সেই মীর প্রধান গান বলে তারা ওই অঞ্চলে এসরাজ কিন্তু এখনো বাজিয়ে থাকেন। আর এই সময়ে বিষ্ণুপুরে, মল্ল রাজাদের পরবর্তীকালে বিষ্ণুপুরে যে যন্ত্র, যে গানের প্রচলন ছিল সেই গানটা ছিল মূলত ধ্রুপদ সঙ্গীত। এই ধ্রুপদের সঙ্গে আমরা জানি যে যেটা ভারতীয় যে ধ্রুপদ, সেই ধ্রুপদের খুব মিল নেই, বা সাধারণ ভারতীয় ধ্রুপদের খুব মিল নেই। এটা একটা নতুন নতুন জাতীয় সঙ্গীত, কিন্তু সেটা ধ্রুপদের মতো। এবার সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না। বক্তব্যটা হচ্ছে এটাই যে সেই সময়ে বিষ্ণুপুরে যে গান প্রচলিত ছিল সেটা ধ্রুপদ, সেটা ভারতবর্ষের ধ্রুপদের থেকে আলাদা হলেও সেটা ধ্রুপদ, ধ্রুপদ সঙ্গীত। এই ধ্রুপদ সঙ্গীতের যারা অন্যতম প্রধান, তৎকালীন যারা প্রধান ব্যক্তিত্বরা ছিলেন, তারা এই সময়ে টপ্পা ঠুংরি শেখার জন্যে বেনারস গেছিলেন। তো বেনারস গিয়ে তারা এই এসরাজ যন্ত্রটিকে পান। দেখা গেল যে এসরাজ টপ্পা ঠুংরির সঙ্গে অ্যাকম্পানি করতে পারছে না ঠিক কথাই, কিন্তু এই বিষ্ণুপুরী ধ্রুপদের সঙ্গে যে যন্ত্রটার প্রচলন খুব সহজে হচ্ছে। এই যন্ত্রটা বাজাতে পারলে এইখানকার ধ্রুপদী গানের সঙ্গে সঙ্গতকারী যন্ত্র হিসেবে যন্ত্রটা খুব খুব মানে একদম খাপে খাপে বসানো। এই এই কাজটা যিনি করেছিলেন বা সেই সময় যিনি গেছিলেন, তিনি মূলত, তার নাম ছিল রামকেশব ভট্টাচার্য। এই রামকেশব ভট্টাচার্য কিন্তু আমরা জানি যে বিষ্ণুপুরে এসরাজকে নিয়ে আসার প্রধান কাণ্ডারি। তিনি মূলত, বা আমরা বলতে পারি যে রামকেশব ভট্টাচার্যই এসরাজ যন্ত্রটাকে আমাদেরকে চিনিয়েছেন। আর রামকেশব ভট্টাচার্যের সমসাময়িক আরেকজন ভদ্রলোক ছিলেন, বা আরেকটু পরবর্তীকালের, একটু সামান্য পরবর্তীকালের ভদ্রলোক, তার নাম ছিল কানাইলাল ঢেরি। কানাইলাল ঢেরি এই যন্ত্রটিকে নিয়ে চলে গেছিলেন গয়ায়। তো সেখানে তিনি বেশ কিছুদিন যন্ত্র বাজানোর পর পরবর্তীকালে তিনি চলে এসেছিলেন কলকাতাতেই, এবং সেখানে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তার এই এসরাজ বাজানোর একটা প্রচলন শুরু হয়েছিল। সেই গল্পটা আমরা আরেকটু পরে আসছি। এই রামকেশব ভট্টাচার্য তিনি যে বিষ্ণুপুরে যন্ত্রটিকে নিয়ে এলেন এবং ধ্রুপদের সঙ্গে বাজানো অভ্যেস করলেন, তাতে এর বিষ্ণুপুরে কিন্তু এই যন্ত্রটার প্রচুর প্রচলন হয়েছিল। খুবই স্বাভাবিকভাবে বিষ্ণুপুরের সঙ্গে আমরা এটা জানি রবীন্দ্রনাথের যে ছেলেবেলা বা জীবন স্মৃতি যে গল্প, তার জীবনী যে বইগুলো আছে, রবীন্দ্রনাথ বারবার বলেছেন, এবং আমরা অন্যান্য জীবনী থেকেও জানতে পারি যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ছিল। যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ছিল সেটা কিন্তু মূলত বিষ্ণুপুর কেন্দ্রিক। বিষ্ণুপুরের লোকেরাই
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শেখাতে আহ, আমাদের এই আহ, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আসতেন। যদিও সেই সময়ে আমাদের পশ্চিমবঙ্গে আরও নানা অন্যান্য মানে প্রচলিত শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাও ছিল, কিন্তু যারা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসতেন তারা বেশিরভাগ মানুষই বিষ্ণুপুরী সঙ্গীতের ধারাকে বহন করে নিয়ে এসেছিলেন এখানে। খুবই স্বাভাবিকভাবেই বিষ্ণুপুরী এসরাজের ধারাও কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রচলিত হয়েছিল। আমি এই কথাটা বারবার জোর দিয়ে বলতে চাই, তার কারণ হচ্ছে যে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে আজকের এসরাজ পৌঁছানোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এবারে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যখন এসরাজ এসে পৌঁছলো, তার আগে কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আহ, মানে পাশ্চাত্য সঙ্গীতেরও প্রচলন ছিল, এবং শাস্ত্রীয় সঙ্গীত শেখা, পাশ্চাত্য সঙ্গীত শেখা, ভায়োলিন, পিয়ানো আর এসরাজ, এই সবকটারই প্রচলন এই সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ছিল। এই এই জায়গাটা যাওয়ার আগে আমরা আরেকবার একটু বিষ্ণুপুরে ফিরে যাই। হচ্ছে বিষ্ণুপুরে যারা এই সময় বাজিয়েছেন, রামকেশব ভট্টাচার্য তো আনলেন এই যন্ত্রটাকে বিষ্ণুপুরে, কিন্তু বিষ্ণুপুরে যারা এই যন্ত্রটার প্রচলন করেছিলেন তারা হচ্ছেন বন্দ্যোপাধ্যায় পরিবার। সেই বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, যিনি অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ। অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম আমাদেরকে বারবার আলোচনায় উল্লেখ করতে হবে, কেননা অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় আজকের যে এসরাজ আমরা বাজাই তার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত একজন মানুষ। তো তখন রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, যারা এই এসরাজের চর্চা বিষ্ণুপুরে শুরু করেছিলেন, তারা এই যে যন্ত্র, সেই যন্ত্র বাজাতে শুরু করলেন, এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের আরও নানাজন এই যন্ত্র বাজাতে শুরু করেছিলেন। এছাড়া জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ঠাকুর বাড়িরও তিনিও ওই একই সময়ে এই যন্ত্র বাজাতে শুরু করেছিলেন। এই অবধি মোটামুটি যা বক্তব্য, আশা করি আপনারা সবাই শুনেছেন, এবং আমার বক্তব্যে আপনাদের কিছু অসুবিধা হচ্ছে না, যদি একটু বলেন। না, কোনো অসুবিধে নেই, পুরোটাই শুনলাম। আচ্ছা। আর এমনি শুনতে বা বুঝতে কোথাও যদি কোনো আহ, মানে কিছু যদি জিজ্ঞাসা থাকে না, জিজ্ঞাসা করতে পারেন। না, এখানে এখানে কি ওই আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে এই শৈলীটা কি, বাজানোর শৈলীটা তখন কি ছিল? আমরা আমরা যা দেখেছি এখন, আপাতত এখন বর্তমানে যে শৈলীগুলো প্রচলিত, একটা হচ্ছে ওই ঘাড়ে এসরাজ রেখে বাজানো, আর না, একটা হচ্ছে ওইটা আমি সোজা করে। ওইটা আমি ওইটা আমি পরে আরেকটু পরে বলছি। ওইটা আচ্ছা, একটু ঠিক আছে। এক্ষুনি আসবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে আপনি কন্টিনিউ করুন, আমরা পরে কোয়েশ্চেন আনসারে জিজ্ঞেস করবো আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এই যে ঠাকুর বাড়িতে এসরাজের চর্চা এবং বিষ্ণুপুরে এসরাজের চর্চা, এটাও কিন্তু খুব আগে পরের সময়ে নয়, এটা প্রায় কাছাকাছি সময়েরই বিষয়। তো প্রথমে লখনৌ বেনারস, সেখান থেকে বিষ্ণুপুর এবং পাঞ্জাব, এবং তারপরে বিষ্ণুপুরকে কেন্দ্র করে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে বা জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে কেন্দ্র করে এসরাজের চর্চা বা এসরাজের প্রচলন এটা কিন্তু চলতে থাকলো। এবারে মাঝখানে আমরা দুইজন লোকের কথা বলতে পারি। একজন একজন বলেছি যে রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, আর রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তার পুত্ররা হচ্ছেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই দুজন ছিলেন আহ, মানে বিষ্ণুপুরের খুব ভালো দুজন এসরাজ বাদক, একই পরিবারের। এখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামটাও উল্লেখযোগ্য। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ছেলে হচ্ছেন অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অশেষবাবু, আর সুরেনবাবু ছিলেন অশেষবাবুর কাকা। এই যে এখনই প্রশ্নটা করলেন যে এই এসরাজের যে বাজানোর ধরন, সেইটা সম্পূর্ণভাবে সম্পর্কযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু সেইটা বলার আগে আমি যে বিষয়টা বলতে চাই, যে অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় খুব ছোট বয়সেই, মানে মাত্র 16 বছর বয়সে অল ইন্ডিয়া মিউজিকের এসরাজ বাদক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।
তাকে মেদিনীপুরের যে নাড়াজোল বলে একটা রাজবাড়ি আছে, সেই নাড়াজোল রাজবাড়ি থেকে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তুলে নিয়ে এসেছিলেন। কিন্তু মজার কথা হচ্ছে তিনি শান্তিনিকেতনে এসেছিলেন এসরাজ শেখাবার জন্য নয়, মানে রবীন্দ্রনাথ তাকে এসরাজ শেখানোর জন্য আনেননি। তিনি এনেছিলেন তাকে টপ্পা শেখানোর জন্য। কারণ বিষ্ণুপুরী টপ্পা, সেই সময় বাংলা টপ্পা গানের একটা প্রচলন হয়েছে। ঠিক তার আগে আগেই আমরা জানি যে 1700 খ্রিস্টাব্দের পরবর্তীকালে পাঞ্জাব থেকেই সেই টপ্পার বিষয়টা আমাদের পশ্চিমবঙ্গে এসেছিল, বাংলা টপ্পা, নিধুবাবুর টপ্পা। তো সেই টপ্পা এবং ঠুংরি শেখানোর জন্যে অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন। এই অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাকা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অশেষবাবুর অশেষবাবুর কাছে আমরা তখন খুবই ছোট, কিন্তু আমার আমার যারা কাকা পিসিরা বা আমার গুরু, তারা সবাই অশেষবাবুকে দেখেছেন। এবং অশেষবাবুর কাছে যে গল্পটা আমরা শুনেছি যে এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একবার পা ভেঙে গেছিল। এসরাজ কিন্তু কাঁধে ফেলে বাজানোটাই প্রচলন ছিল, এইভাবে এসরাজকে কাঁধের ওপর ফেলে বাজানো। এটা এসরাজ বাজানোর স্বাভাবিক ভঙ্গিমা। যখন এসরাজ আবিষ্কৃত হয় তখন এসরাজকে কাঁধে ফেলেই বাজানো হতো। তাছাড়া এসরাজ বাজানোর আর দ্বিতীয় কোনো পদ্ধতি ছিল না, একদম প্রথম যুগ থেকে। তো সেই জন্যে আপনারা এখনও পাঞ্জাবে যে এসরাজ বাজানোর ধরন, সেটা ওই কাঁধে ফেলে বাজানোর ধরনটাই প্রচলিত আছে। কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একবার পা ভেঙে গেছিল। বিষ্ণুপুরেও সেই ধরনটাই প্রচলিত ছিল, কাঁধে ফেলে বাজানো। কিন্তু সুরেনবাবুর একবার পা ভেঙে গেছিল। তো তখন পা ভেঙে যাওয়াতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার যন্ত্রটাকে একটা তবলার বিড়ে, যেটা হয় না তলাতে বিড়ে বসে, সেই বিড়ে বসিয়ে সেই যন্ত্রটাকে এরকম করে সামনে বসিয়ে এরকমভাবে বাজানোর প্রচলন করেছিলেন। এই বাজানোটা বাজাতে গিয়ে দেখা গেল যে যখন আমরা যন্ত্রটাকে কাঁধে ফেলে বাজাচ্ছি, তখন ওপরের যে পর্দাগুলি, সেই পর্দাগুলিতে পৌঁছাতে গেলে আমাকে আমার ঘাড় যেভাবে বেঁকিয়ে দেখতে হচ্ছে, সেটা ভারী কষ্টকর। তুলনামূলকভাবে যখন আমরা যন্ত্রটাকে সামনে এরকম সোজা দাঁড় করিয়ে বাজাচ্ছি, তখন এই পর্দাটা দেখতে পাওয়াটা আমাদের পক্ষে অনেক বেশি সহজ হয়। তখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওই যন্ত্রটাকে ওরকমভাবে সামনে একটা বিড়ের মধ্যে বসিয়ে এই সোজা দাঁড় করিয়ে বাজানোটা অভ্যেস করেছিলেন। আর অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই বাজানোর পদ্ধতিটাকেই পায়ের ওপর বসিয়ে, অর্ধপদ্মাসনে বসে পায়ের ওপর এনে বাজিয়েছিলেন। কারণ বিড়েটাকে তিনি আরেকটা অতিরিক্ত বোঝা বলে মনে করেছিলেন, এবং পায়ের ওপর বসিয়ে বাজানোটা আরও বেশি সহজ হয়েছিল, যাতে ডান পায়ের বুড়ো আঙ্গুলটা যন্ত্রটাকে সাপোর্ট দিয়ে ধরা যায় এবং তাতে বাজাতে সুবিধা হচ্ছিল। তো সেই জন্য তিনি এই নতুন বাজানোর পদ্ধতিটি অশেষবাবুরই আবিষ্কার, অশেষবাবু এবং সুরেনবাবুর আবিষ্কার বলে আমরা শান্তিনিকেতনে অশেষবাবুর মুখ থেকে এটা শুনেছি। এবার রবীন্দ্রনাথ তো অশেষবাবুকে শান্তিনিকেতনে নিয়ে এলেন, এবং রবীন্দ্রনাথ নিজে কখনো কিন্তু তার গানে, যতই তিনি ওয়েস্টার্ন বা পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে পরিচিত থাকুন না কেন, তিনি কিন্তু তার সঙ্গীতকে পাশ্চাত্য সঙ্গীতের যে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর গাঁথেননি। তিনি তার সম্পূর্ণ গানকে গেঁথেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, এমনকি বিষ্ণুপুরী সঙ্গীতের ওপর। এই বিষয়ে একটা দুটো কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে এই যে সরফারদা বিলাবল বলে একটি রাগের রবীন্দ্রসঙ্গীত আছে, আমি শুধু একটি উদাহরণ দিচ্ছি। এই সরফারদা বিলাবল রাগটি প্রচলিত ভারতীয় সঙ্গীতে কিন্তু নেই। আবার শাওলি বেহাগ বলে একটি বেহাগ আছে, যেখানে কোমলনি ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথ সেইখানে কোমলনি বারবার ব্যবহার করেছেন। বা বেহাগ রাগে রেগা রেপা, এই এই অঙ্গটা, যেটা আমাদের হিন্দুস্তানি প্রচলিত শাস্ত্রীয় সঙ্গীত, সেখানে এটা নেই। রবীন্দ্রনাথের গানে বারবার এই রেগা রেপা এই অঙ্গটি ব্যবহৃত হয়েছে বেহাগ রাগে। এই বৈশিষ্ট্যগুলি আসলে বিষ্ণুপুরী শাস্ত্রীয় সঙ্গীতের বৈশিষ্ট্য, যেটা আমরা পরবর্তীকালে জেনেছি। সেই বিষয় নিয়ে আমি গভীর আলোচনা আজকে যাব না, সেটা পরে কখনো আরেকবার করা যেতে পারে, যে রবীন্দ্রনাথের গানে বিষ্ণুপুরী শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব বা অন্যরকম গানের তার অ্যাকম্পানিমেন্টের জন্য কি প্রয়োজন না প্রয়োজন, সেগুলো আমরা পরবর্তীকালে আরেকদিন একটা আলোচনা করতে পারি। কিন্তু এটুকু আমি বলতে পারি যে রবীন্দ্রনাথের গানের যে ধারা, সেই ধারা বিষ্ণুপুরী শাস্ত্রীয় সঙ্গীতের উপর বসে আছে। এবার এইখানে এই বিষ্ণুপুরী শাস্ত্রীয় সঙ্গীতের কথাটা এই কারণেই বলছি যে
এই গানের ধারাটা আমাদের এসরাজের জন্যে খুব প্রয়োজনীয় ছিল, কেননা এসরাজ ছিল মীর প্রধান সঙ্গীত, এবং এসরাজে তো বিষ্ণুপুরী ধ্রুপদ সঙ্গীত বাজতেও রবীন্দ্রনাথের গানে এই যন্ত্র বাজানোর একটা খুব মানে সহজ বিষয় তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথও এই যন্ত্রটি তার গানের সঙ্গতকারী যন্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছেন বারবার। আমার আমার যতদূর ধারণা যে এসরাজের এই যে মীর প্রধান যে বৈশিষ্ট্য এবং এর বিষ্ণুপুরে এর বহুল প্রচলন, এই জন্যই রবীন্দ্রনাথ এই যন্ত্রটিকে নিয়েছেন। আর রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের যে কথোপকথন, তাতে আমরা একটা জিনিস জেনেছি যে পাশ্চাত্য যে সঙ্গীত, সেখানে সা রে গা মা পা ধা নি সা, এই 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 স্বরের যে ফ্রিকোয়েন্সি বা সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ফ্রিকোয়েন্সির সঙ্গে এক নয়। তো সেটাও আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু সেটাও আমরা এইটুকু বলে নিতে পারি যে সেই ফ্রিকোয়েন্সি দুটো রবীন্দ্রনাথের কানে এতই স্পষ্ট ছিল, রবীন্দ্রনাথ বারবার আইনস্টাইনকে বলতেন যে তোমাদের গান শুনতে আমার বেসুরো মনে হয়, তো সেই জন্যে আমি সেই সঙ্গীত করতে পারি না। এই যন্ত্রটা আমরা যদি পর্দা পরিবর্তন করে বাজাই, সেক্ষেত্রে তরব বেঁধে না নিলে কিন্তু আমাদের সেই বেসুরোটা মনে হয়, যেটা যেটা শ্রুতির পার্থক্য। আমরা সবসময় বলি যে যন্ত্রটা বাজাতে অসুবিধা, সেই শ্রুতির পার্থক্য আমাদের এই যন্ত্রে বোঝা যায় যদি আমরা ধরুন নি কে সা করে বা ধা কে সা করে বাজাই। সে বিষয়টা আরো বিস্তারিত কখনো পরবর্তীকালে আলোচনা করা যাবে। আমাদেরকে সেটা করতে গেলে যন্ত্রটাকে আলাদা করে বেঁধে নিতে হয় সেই সেই পিচে। তো রবীন্দ্রনাথ এইটা জানতেন, তো তাই জন্যে তিনি অশেষবাবুকে শান্তিনিকেতনে এসেছিলেন, এবং শান্তিনিকেতনে অশেষবাবু আসার ফলে শান্তিনিকেতনে কিন্তু একটা এসরাজ বাজানোর একটা প্রচলন শুরু হয়েছিল। আর অশেষবাবু যেহেতু দাঁড় করিয়ে বাজিয়েছিলেন, তাই এখান থেকে শান্তিনিকেতন থেকে আরেকটা নতুন এসরাজ বাজানোর ধারা শুরু হলো। এই কারণে এসরাজের জগতে শান্তিনিকেতনের গুরুত্ব অপরিসীম। এক তো লখনৌ বেনারস থেকে বিষ্ণুপুরে এলো, বিষ্ণুপুর থেকে এলো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, এবং ঠাকুরবাড়ি থেকে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে অশেষবাবু আসার পর, কারণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা আর যারা বিষ্ণুপুরের এসরাজ বাদক ছিলেন, পরবর্তীকালে আমরা জানি যে এই নির্মলচন্দ্র নন্দী কি আমার গুরু প্রফেসর বুদ্ধদেব দাসের পিতা গোপালচন্দ্র দাস, তিনিও পরবর্তীকালে কিন্তু এই শান্তিনিকেতনে চলে এসেছিলেন এসরাজের সূত্র ধরেই। তাদের কাজ চাকরি সব শান্তিনিকেতনেই ছিল, এসরাজের সূত্র ধরেই তারা সবাই এসরাজ বাদক হিসেবেই শান্তিনিকেতনে পরবর্তীকালে এসেছিলেন। এবং বিষ্ণুপুরে যারা অন্যতম মূল এসরাজ বাদক, তারা বেশিরভাগই একটা সময় কোনো না কোনোভাবে শান্তিনিকেতনে চলে এসেছিলেন, যার ফলে বিষ্ণুপুরে এই এসরাজ এসরাজ বাজনার যে চল, সেটা তুলনামূলকভাবে কমে যায়, শান্তিনিকেতনে বেড়ে যায়। এখন শান্তিনিকেতনে এই যন্ত্রটা অশেষবাবু তো শেখাতে শুরু করলেন। অশেষবাবু শেখানো শুরু করার পরে যে যিনি আর কি এই যন্ত্রের আরো আরো উন্নতি সাধন বা বিকাশ সাধন করেছিলেন, তিনি প্রফেসর রণধীর রায়। তিনিও আমরা যাকে সবাই টুকুদা টুকুদা বলি আর কি। তো টুকুদা ছোটখাটো মানুষ ছিলেন, যন্ত্র নিয়ে চর্চা করতে খুব ভালোবাসতেন। অশেষবাবু তাকে বারবার বলেছেন যে এই যে একটা ছোট মতো যন্ত্র, এই যন্ত্রটার তো তেমন জোরালো আওয়াজ নয়, এবং দেখতেও যে খুব ভালো, এর কোনো মানে দেখনদারি নেই। তো সেই জন্য এমন একটা কিছু করা উচিত যে যন্ত্রটি আরো দেখতে ভাল লাগে এবং আওয়াজ আরো গম্ভীর হয়। পরবর্তীকালে রণধীর রায় আরেকটি নতুন যন্ত্র তৈরি করেছিলেন, যে যন্ত্রটা এই যন্ত্রটা, যার মাথাটা হাঁড়িটা এইরকম, তার মাথার উপর এই যে আরেকটা তুম্বা লাগানো হয়েছিল। যদিও অশেষ বন্দ্যোপাধ্যায়ের পুরনো ছবি বা যে ক্যাসেটের যে ছবিগুলো তা আপনারা দেখেছেন, তাতে যে এসরাজটি ছিল, সেই এসরাজটি বানিয়েছিলেন আমাদের এখানেই শান্তিনিকেতনে নেপালচন্দ্র প্রামাণিক বলে এক ভদ্রলোক। তিনি কিন্তু ওই মাথার মধ্যে একটা হাঁড়ি দিয়েছিলেন, আর চিকারি, এইখানে একটা চিকারির তার এক্সট্রা জয়েন করা হয়েছিল, যেটাকে তিনি এরকম করে আঙ্গুল দিয়ে অশেষবাবু বাজাতেন, চিং চিং করে আওয়াজ হতো। এইটা ছিল এসরাজের শান্তিনিকেতনে এসরাজের প্রচলনের বিবর্তন। এখন রণধীর রায় এসে
যন্ত্রটির আমূল পরিবর্তন করলেন। তিনি আওয়াজকে আরো গম্ভীর করলেন, হাড়ির মাপ পরিবর্তন করলেন এবং তারগুলি, সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে তারগুলো পরিবর্তন করলেন। তারগুলো আগে কেবল ব্রোঞ্জের তার হতো। তিনি পরবর্তীকালে যখন প্যারিস গিয়েছিলেন তখন প্যারিসে চেলো বলে একটা যন্ত্র দেখে সেই চেলোর তার এনে তিনি এসরাজে লাগিয়েছিলেন, যাতে আওয়াজ আরো গম্ভীর হয়েছিল এবং আওয়াজটা ছড়িয়ে পড়তো না। তো চেলোর তার তিনি এসরাজে লাগিয়েছিলেন। আর রণধীর রায় যে বিষয়টিকে সম্পূর্ণ পরিবর্তন করেছিলেন সেটি হচ্ছে বাজানোর পদ্ধতি। রণধীর রায় কিন্তু দুটি আঙ্গুল ব্যবহার, মানে পাশাপাশি দুটি আঙ্গুলের ব্যবহার করেছিলেন এবং ছড়িটা, আগের ছড়িগুলো বড় বড় সাইজের হতো, সেই ছড়িগুলো তিনি ছোট করেছিলেন। যদিও এই এই ছড়ি ছোট করার পেছনে যে গল্প সেটা হচ্ছে রণধীর রায় অশেষবাবুকে ছেড়ে একটা সময় ভিজি যোগের কাছে শিখেছেন এবং ভিজি যোগ ওই ভায়োলিন বাজাতেন। তো ভায়োলিনের যে কেটে কেটে ছড়িতে বাজানোর পদ্ধতি, রণধীর রায় তিনি সেইটিকে খুব গভীরভাবে রপ্ত করেছিলেন। অশেষবাবুর ছায়া তুলনামূলকভাবে তার উপরে কমে গেছিল, কারণ এক্সপেরিমেন্টটা করতে গিয়ে তিনি দেখেছিলেন যে নতুন এই যন্ত্রটা বাজানোর পদ্ধতিতে যদি ভায়োলিনের পদ্ধতিগুলি বা সেতারের যে বাজ, সেই বাজকে ব্যবহার করা যায় তাহলে শুনতে আরো বেশি শ্রুতিমধুর হচ্ছে। বিষ্ণুপুরের একটা ধরন আর রণধীর রায়ের আরেকটি নতুন মানে ধরন রণধীর রায় নিজে তৈরি করেছিলেন। পরবর্তীকালে এই রণধীর রায় এবং অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দুই বাজের মানে একটা মিশ্র সংমিশ্রণ আমরা আমাদের গুরু প্রফেসর বুদ্ধদেব দাসের কাছে দেখেছি এবং সেই বুদ্ধদেব দাসের ধারাটা মূলত আমরা ফলো করে বাজাই, যেখানে অশেষবাবু এবং রণধীর রায় দুজনেই মিশে আছেন। তো এইটা হচ্ছে মোটামুটিভাবে শান্তিনিকেতনের এসরাজ চর্চা এবং এসরাজের উৎপত্তি, বিকাশ এবং আজকে শান্তিনিকেতনে এসরাজের চর্চা এবং পাঞ্জাবে কীভাবে এসরাজ চর্চা হয়েছে তার একটা মোটামুটি আলোচনা। এইবারে আমরা একটা ছোট প্রশ্ন উত্তর পর্ব করে নিতে পারি, আর সেই সেই অনুসারে আর বাদবাকি প্রশ্নের আলোচনা করা যাবে। আপনারা জিজ্ঞাসা করুন আমায়। মানে যা শুনলাম তাতে শুনে মনে হলো যে যথেষ্টই সমৃদ্ধ হচ্ছি আমি, মানে আমরা সবাই নিশ্চয়ই, যে আমি অন্তত নিজের কথা বলছি যে আমি অনেক কিছু নতুন জানলাম। এবার একটা প্রশ্ন যেটা আমার এলো মনে, সেটা হচ্ছে যে যে তাহলে এই এসরাজটা হচ্ছে মূলত ধ্রুপদাঙ্গের বাজনার জন্যে ব্যবহার করা হচ্ছে, যেখানে শুধু মিড়ের কাজটাই প্রধান। কিন্তু এইবার আজকাল মানে পণ্ডিত রণধীর রায় বাজনা আমি শুনেছি আর কি, ওই রেকর্ডেড যা বাজনা, সেখানে উনি তো আমাদের ওই মানে কি বলবো আর কি, যে ক্লাসিক্যাল মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট সেটার সরোদের মতো করে তার যে চলন, মানে যেরকম তান সরগম করা, মানে তান করার যে তন্ত্রকারী যে ব্যাপারগুলো আছে সেগুলোও তো উনি ব্যবহার করেছেন। সেগুলো কি ওই এসরাজটা বড় করার ফলে সম্ভব হলো, নাকি ওই ছোট এসরাজেও তো না, সম্ভব হতো? অ্যাকচুয়ালি এটা রণধীর রায় করেছেন এবং পরবর্তীকালে সেটা টপ্পা ঠুংরির সঙ্গে বাজানোর উপযোগী হয়ে গেছে যন্ত্রটা। পুরনো যন্ত্রটাও হয়েছে, কিন্তু সেইটা করতে পারা গেছে রণধীর রায় নিজে। ওই যে দুই আঙ্গুলের ব্যবহার করেছেন, যাতে কৃন্তন, মিড়, হ্যাঁ, বা যে সমস্ত গমকের কাজ, কাটাছড়ির কাজ, এইগুলো আচ্ছা আচ্ছা। রণধীর রায় নতুন করে ইমপ্লিমেন্ট করেছিলেন, নিজের মতো করে ইমপ্লিমেন্ট করেছেন যন্ত্রের ওপর। সেই জন্য কিন্তু এটা আবার এখন বর্তমান যুগে সমস্ত কিছু বাজানোর উপযোগী হয়েছে। এটা রণধীর রায়ের, মানে আমরা এখন শান্তিনিকেতনের ঘরানাকে একটা ঘরানা বলতে পারি, কারণ আমরা দেখুন 5 প্রজন্ম এই 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 বাজনার মানে এই বাজনাকে গ্রহণ করেছি। অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপর রণধীর রায়, তারপর বুদ্ধদেব দাস, দাসের ছাত্র আমরা, এবং আমাদের পরবর্তীকালে আরেক আরেক দল ছাত্র, আমাদের যারা ছাত্রছাত্রী বা আমার পুত্ররা, তারাও কিন্তু আচ্ছা এই যন্ত্র বাজাচ্ছে। তো 5 প্রজন্ম মোটামুটিভাবে শান্তিনিকেতনের ধারায় যন্ত্র বাজাচ্ছে এবং সেটা তার মূল যে বাজ আর কি, সেটা ওই অশেষবাবু, রণধীর রায় দুজনের বাজকে নিয়েই। যে বাজের মধ্যে এই ছোট ছোট মুড়কির কাজ, তারপরে টপ্পা ঠুংরির যে চলন, রবীন্দ্রসঙ্গীতের চলন, যে ধ্রুপদকে নিয়ে তার সঙ্গে ছোট ছোট যে মানে এই যেটা আপনি প্রশ্ন করছেন যে সেটা বাজানো যাচ্ছে কিনা, এইটা কিন্তু আমরা মূলত রণধীর রায় থেকেই পেয়েছি। রণধীর রায়ের আগে
মূলত ধ্রুপদ গানের সঙ্গে বাজানোর জন্যই এসরাজ বেশি প্রচলিত ছিল। খুব একটা আচ্ছা অন্যান্য আধুনিক যে আধুনিক যে শাস্ত্রীয় সঙ্গীত, মানে আমি বলতে চাইছি যে টপ্পা, ঠুংরি বা আরো অন্যান্য যে লোক লোকশাস্ত্রীয় সঙ্গীত আর কি, যেমন ধরুন আচ্ছা কাজরি বা দাদরা, সেইগুলোর সঙ্গে এসরাজ কিন্তু বাজতো না। পরবর্তীকালে এই রণধীর রায় তো খুবই আধুনিক সময়ের মানুষ, যিনি এই যন্ত্রটাকে আরো আরো ভার্সাটাইল করে তুলেছেন, এটা বলতে পারি আমরা। আচ্ছা আচ্ছা। হুম। আর কারো কোনো প্রশ্ন থাকলে কেউ করতে পারেন। দাদা, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে বলুন না। এই তন্ত্রকারী বাজনা এবং গায়কী বাজনা, এই দুটোর পার্থক্য কিভাবে করা যায়? না, গায়কী এবং তন্ত্রকারী এই বিষয়টা কিন্তু খুবই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। গায়কী গায়কীর অংশটা মূলত যে আলাপ এবং জোর, এই অংশটাকে আমরা গায়কী সমৃদ্ধ বাজনা বলি। আর তন্ত্রকারী জিনিসটা কিন্তু সম্পূর্ণ, যেটা গলায় করা যায় না, যেটা মূলত তার যন্ত্রেই করা সম্ভব, সেই জন্য ওটার নাম তন্ত্রকারী। যেমন ধরুন ছোট ছোট কেটে কেটে তান, সেই তানটা, বা দা দিরি দারা দিরি দা দিরি দারা দিরি, এই যে কাজ, দারা দিরি কেন বলছি, মানে এটা সেতারের দা আর রা, আমাদের ছড়িতেও সেটা করা হয়। এই ধীরে 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 দা 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 রা দা দা রা দা 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 দা, এই যে এরকম ভাবে যে বাজনাটা চলে, সেই বাজনাটা কিন্তু আমরা কেউ গাইবার সময় এরকম করে গাই না। আপনি কোনো গায়ককে তিনি তান গাইছেন এভাবে গাইতে শুনবেন না, হ্যাঁ, যে দা 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 রা রা দা, এ তান কিন্তু কেউ গায় না। তাই এটা কিন্তু মূলত হয় আমাদের আহ, বাজনায়, মানে আমরা যখন তান বাজাই, তখন এই কাটাছড়ি বাজিয়ে, বা যে যে আরো মানে ছোট ছোট হাতের স্ট্রোকে দিয়ে যে আমরা তান বাজাই, সেই বাজনাটা মূলত তারের যন্ত্রে বাজানোই সম্ভব। বা বাঁশিতেও ঠিক ততটা সম্ভব হয় না, তারের যন্ত্রে যতটা প্রচলিত, মানে আহ, বাজানো সহজ হয়েছে। তো সেইটা একটা পার্ট যেটা তন্ত্রকারী, মানে তার যন্ত্রেই বাজানো যায়, সেটা তন্ত্রকারী। আর এছাড়া গান যেভাবে গাওয়া হয়, সেই গাওয়াটাকে আমরা গায়কী অঙ্গ বলি। তো গায়কী কিন্তু একটা অঙ্গ। এবার গায়কী অঙ্গের মধ্যে তানও আছে, মিড়ও আছে, জোরও আছে, কিন্তু গায়কী অঙ্গের মধ্যে তন্ত্রকারীটা নেই। আবার তন্ত্রকারীর মধ্যে গায়কী অঙ্গটা নেই। যেটা আমি মানে বোঝাতে চাইছি যে তন্ত্রকারী জিনিসটা তারের উপরে স্ট্রোক দিয়ে দিয়ে কেটে 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 বাজানোর পদ্ধতিটাই তন্ত্রকারী। এবার দুটো কিন্তু দুই রকম ভাবে বাজানো হয়। যেমন আলাপ এবং জোর, এটা প্রথমে বাজানো হয়। আর তন্ত্রকারী অংশটা বিস্তারের অংশে বাজানো হয়, মূলত তবলা বাজানোর, তবলা যখন তার মধ্যে ঢোকে তখন আহ, গায়কিতে শুধু জোর আর তানের উপর দিয়ে চলে। আর আমাদের জোর আর তানটাই তন্ত্রকারীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে বাজানো হয়। অর্থাৎ এটা বলা যেতে পারে যে গায়কী একটা বৈশিষ্ট্য, যেটা মূলত গাওয়ার সময় যেভাবে গাওয়া হয় সেইটাকে যন্ত্রের উপর অ্যাপ্লাই করা হয়। আর তন্ত্রকারী একটা যন্ত্র বাজানোরই বৈশিষ্ট্য, যেটা শুধুই তার যন্ত্রে বাজানো সম্ভব হয়। থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, নমস্কার। জাস্ট হ্যাঁ আমি সুমন বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলছি বলুন। একটা জিনিস একটু জানার ছিল, সেটা হচ্ছে আহ, এই বিষ্ণুপুর ঘরানা বা শান্তিনিকেতন ঘরানায় যে আমরা বাজাই, হুম সেখানে যে বিভিন্ন রাগের যে গদগুলো রয়েছে, সেগুলো কি হুম। আমাদের তথাকথিত নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক থেকে তো আলাদা পাই? তো এইগুলো কি সৃষ্টি কি বিষ্ণুপুর থেকে, না শান্তিনিকেতন ঘরানা থেকেই সৃষ্টি? মানে গতের যে পার্থক্যটা দেখতে পাচ্ছি আমি, কোনো একটা ইমন বা বিয়াক বাজাতে গেলে যে পার্থক্যটা পাচ্ছি, সেইটা কিভাবে, মানে এটা কি আলাদাভাবে সৃষ্টি হয়েছিল সেই গতগুলো? এটা একটু জানার ছিল। হ্যাঁ, এইখানে এইখানে দুটো বিষয়, সেটা হচ্ছে যে গত মূলত দুই প্রকারের, একটা রেজাখানি গত, একটা মসিদ খানি গত। মসিদ খান পরবর্তীকালে যে গতগুলো তৈরি করেছিলেন 12 মাত্রা থেকে সেতার বাজানোর জন্য, দুজনেই মসিদ খান ও রেজা খান গায়ক ছিলেন। আর মসিদ খান তো
আহ, সেতারি ছিলেন। তো রেজাখানি গদগুলো মূলত সোম থেকে ধরা হয়ে থাকে, আর মসজিদ খান 12 মাত্রা থেকে গদ ধরেছেন। এবারে এইখানে গদ, আমাদের এই বিষয়টা নিয়ে যেটা বক্তব্য, যে গদ কিন্তু কোনোদিনই শাস্ত্রীয় সঙ্গীতের যে গদ, যেটা ধ্রুপদ আমলে বা তানসেন বা বৈজুবারা গেছেন, সেই গদই প্রচলিত গদ বা সেইগুলোই শাস্ত্রীয় গদ, এটা আমরা বলতে পারি না। তার কারণ বাবা আলাউদ্দিন খাঁ সাহেব ওই মাইহারে বসে প্রচুর গদ সৃষ্টি করেছেন তার নিজের মতো করে। গদ কিন্তু সৃষ্টি হয়েছে। তো মাইহারে আমরা যে গদ পাই সেগুলো কোনোটাই, বেশিরভাগই প্রচলিত গদ নয়। আলাউদ্দিন খাঁ সাহেবের নিজস্ব সৃষ্টি তার মধ্যে প্রচুর আছে। আবার শান্তিনিকেতনে এসে কিন্তু আমরা যে গদগুলো পাই সেগুলোর কিছুটা বিষ্ণুপুরী, যেগুলো অশেষবাবু বাজিয়েছেন, বিষ্ণুপুরে প্রচলিত যে গদ, আর কিছুটা টুকুদা ওই মাইহার থেকে নিয়েছেন, আর কিছুটা টুকুদা নিজে বানিয়েছেন। এই টুকুদার নিজের বানানো যে গদগুলো, সেই গদগুলোর একটা বৈশিষ্ট্য আছে, যেটা আমাদেরকে গুরু, আমাদের যিনি গুরু বুদ্ধদেব দাস, তিনি শিখিয়েছেন যে এই গদগুলো, টুকুদা যে গদগুলো বানিয়েছিলেন সেগুলো মূলত 2 আবর্তনে হয়। তালের 2টো আবর্তনে তৈরি করেছিলেন টুকুদা। এবার এটাতে কি এটাতে সুবিধা কি কি হতো? প্রথমত তিনি এইখানে 2 আবর্তন বলতে কিন্তু আমি স্থায়ী অন্তরাকে বোঝাচ্ছি না, গতটাই ছিল, মানে গতের প্রথম লাইনটাই ছিল 2 আবর্তনে তবলার, যে এক তো 12 মাত্রা থেকে ধরা হচ্ছে, আর প্রথম আবর্তনে একটা জায়গায় সোম পাওয়া যাচ্ছে, দ্বিতীয় আবর্তনে আরেকটা জায়গায় সোম পাওয়া যেত, মানে আরেকটা স্বরে, গতের বাদী স্বর এবং বিবাদী স্বর, বা যেভাবে টুকুদা তৈরি করেছেন, টুকুদার তৈরি করা গদগুলোর এটা একটা বড় বৈশিষ্ট্য ছিল। তাই আমরা যে গদগুলো বাজাই সেগুলো কিছু মাইহার ঘরানার, কিছু বিষ্ণুপুরের, আর কিছু টুকুদার তৈরি করা। আর কিছু প্রশ্ন? দাদা একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমরা আমাদের আলোচনাটা অনেক এগিয়ে গেছে, কিন্তু প্রশ্নটা অনেক প্রাথমিক লেভেলের একটা প্রশ্ন। আমাকে ক্ষমা করবেন হোক যদি না, ভুল প্রশ্ন করে থাকি। করুন করুন, এটা কোনো হচ্ছে সমস্যা নেই। আহ অনেকেই আগ্রহ নিয়ে এসরাজ শিখতে আসে, আমি দেখি, আমাদের গ্রুপেও দেখি, এসরাজ গ্রুপেও দেখি, হুম, কিন্তু কয়েক মাস পর দেখি হারিয়ে যায় সে মুখগুলো আবার। তো এখানে আহ, আমি যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে এসরাজ শেখার বিষয়টাও একটা দীর্ঘ সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার এটা। হুম, হ্যাঁ, তো এই 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 যে পথ চলাটা, এটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। কেউ হয়তো খুব তাড়াতাড়ি স্বরজ্ঞান চলে আসতে পারে, কারো হুম, হয়তো স্বরজ্ঞান আসতে অনেক বছরও লেগে যেতে পারে। হুম। এই স্বরজ্ঞানটা আসার পরে কিন্তু আমার মনে হয় যাত্রাটা অনেক স্মুথ হতে পারে একজন শিক্ষার্থীর জন্য। এই স্বরজ্ঞান আসার ব্যাপারটার ব্যাপারে কোনো টেকনিক বা কোনো স্পেশাল কোনো ট্রেনিং বা স্পেশাল কোনো প্র্যাকটিস, এই ব্যাপারে কিছু বলবেন? এই সময় আমার দুটো বক্তব্য। একটা হচ্ছে যে আহ, প্রথম কথা হচ্ছে যে মেধার পার্থক্য আপনাকে স্বীকার করতেই হবে। এটা আমি একজন শিক্ষক হিসেবে, যে আমার যে, মানে আমি যেহেতু একটা স্কুলে পড়াই, তো আমাদের যে পেডাগজিক্যাল নলেজ আছেন, আমাদের সঙ্গে পার্থবাবু আছেন, উনি আমাদের অফিসার, তো উনিও এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই সবটাই জানেন। তো এই বিষয়টা যে প্যাডাগজিক্যাল নলেজ, তো সেটাতে আমরা এটা জানি যে মেধার পার্থক্য আমাদের স্বীকার করতেই হবে। তো প্রথম শর্ত হচ্ছে এটাই যে সঙ্গীতকে কে কতটা তাড়াতাড়ি শিখতে পারবে, এটা তো সম্পূর্ণ তার নিজস্ব একটা বৈশিষ্ট্য। এটা এটা একদম প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে শেখানোর টেকনিকের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। যখন আগেকার দিনে যখন শেখানো হতো, তখন একজন যিনি শেখাতেন, যতটুকু আমি জানি, যে তিনি বাজনাটা বাজিয়ে দিলেন, তার যে ছাত্র সেটা কপি করে করে শিখতো। কিন্তু বিষয়টা যখন ইনস্টিটিউশনালাইজ হয়েছে, মানে যখন ইউনিভার্সিটি বা এই সমস্ত জায়গাতে এসেছে, যেগুলো যেগুলো একসঙ্গে অনেকজন শিখবে, আগে গুরুমুখী বিদ্যা ছিল, একজন 1:1 হতো। তো তারপরে যখন ইনস্টিটিউশনালাইজ হয়, তখন স্বাভাবিকভাবেই সময় কিন্তু সংকুচিত হয়ে যায়, যে আমাকে 2 বছরের মধ্যে 5টা রাগ শিখিয়ে দিতে হবে, কি
আরও বেশি কোর্স কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে তখন কিছু মুখস্থ করিয়ে দেওয়া এবং তার বাজানোর টেকনিক বলে দেওয়া, স্বরগুলো বলে দেওয়া, বাজানোর পদ্ধতিগুলোকে বলে দেওয়া, এইটা কিন্তু শুরু হয়। এবার স্বর জ্ঞান বা কানে শুনে একটা স্বরকে বোঝা, এটা ওই মেধার কতটা মেধা তার উপর, মানে এটা ইনহেরিটেড। আমরা এটা এটা আমি কাউকে বোঝাতে পারবো না। মানে আপনি কাউকেও বোঝাতে পারবেন না যে আহ, স্বর মানে স্বরটা, এই স্বরটা কি স্বর, সেটা সে বুঝতে পারলে তবেই হবে। কিন্তু ইনস্টিটিউশনালাইজ হওয়ার পরে এইটা তো যেটা হলো যে কিছুটা মানুষ আহ, বুঝতে বুঝতে পারলো, প্র্যাকটিস করে খানিকটা তৈরি হলো। এখন এই এই যে দুটো বিষয়, একটা হচ্ছে মেধা এবং একটা হচ্ছে আহ, শিখে তৈরি করা, এই দুটোর সমন্বয়ে একজন ভালো শিল্পী তাড়াতাড়ি হওয়া সম্ভব বলে আমি মনে করি। আমি যতজন আমার ছাত্রছাত্রী আছে তারা মূলত তাদের মানে এই দুটোকে আমি নিজে ব্যবহার করার চেষ্টা করেছি, তাতেই তাদের উন্নতিটা অনেক বেশি ফাস্ট হয়েছে। এবার এটা ঠিক কথাই যে স্বর জ্ঞান আলাদা করে সেইটা কিন্তু কি জিনিস এটা বোঝাতে পারা যায় না। স্বর জ্ঞানটা কি, মানে আমার স্বর জ্ঞান কখন হবে, কিভাবে হবে, এর কোনো নির্দিষ্ট মাপকাঠি বা কোনো কিছু নেই। মানে যেখানে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ কালকে অবধি স্বর জ্ঞান ছিল না, আজকে তার স্বর জ্ঞান হলো, এটা কিন্তু বলে দেওয়া যাবে না। স্বর স্বর সম্পর্কে শুনতে শুনতে প্র্যাকটিস করতে করতে তার একটা মাত্রা পর্যন্ত সে বুঝতে পারবেই, বেসিক জিনিসটা সে বুঝতে পারবেই। ঠিক যে কারণে আমরা এটা বলতে পারি যে ঠিক যে কারণে সবাই রবীন্দ্রনাথ ঠাকুর হন না, ঠিক যে কারণে সবাই আহ, খুব ধরুন ভালো চিত্রকর হন না, অবনীন্দ্রনাথ ঠাকুর হন না, ঠিক সেই কারণেই সবাই ভালো জাকির হোসেনও হন না, এবং সবাই কিন্তু ঠিক সেই কারণেই খুব ভালো সঙ্গীতজ্ঞ হয়ে উঠতে পারবেন না। ওই একটাই কারণ, কারণ তিনি কতটা নিয়ে এসছেন এটার উপর আমাদের কারোর কোনো নিয়ন্ত্রণ নেই, আমরা জানি না। কিন্তু ইনস্টিটিউশনালাইজ হওয়ার ফলে বা প্রাতিষ্ঠানিক শিক্ষা এই এই বিষয়টা তৈরি হওয়ার ফলে আমরা একটা জায়গা পর্যন্ত সবাইকে উঠিয়ে নিয়ে যেতে পারি, যে জায়গাটা আমি মনে করি যে আহ, সেটা শেখানোর ইয়েতে গুণে এবং শেখানোর পদ্ধতিতে আহ, করাই যায়। আচ্ছা, এসরাজ, শিক্ষার ব্যাপারে যখন আলোচনাটা উঠলো, আমি একটুখানি একটা আমার কৌতূহলের জায়গা রয়েছে। সেটা হচ্ছে যে এসরাজের মানে আধুনিক এসরাজ যেটা শান্তিনিকেতন ঘরানা যেটা বলা হচ্ছে আর কি, ধরুন এই হুম। এই এসরাজের শিক্ষাটা এখনো পর্যন্ত কিন্তু মোস্টলি শান্তিনিকেতন কেন্দ্রিক। এবার শান্তিনিকেতনের বাইরে যারা থাকেন, ধরুন কলকাতায় যারা থাকে, তাদের পক্ষে এটা শিক্ষা লাভ করার কি উপায় আছে, এটাও একটা আমার প্রশ্ন আর কি। হ্যাঁ, এইখানে একটা সত্যি এটা আমাদের আমরা মানে আমি বলছি যে শুধু ওই অনলাইনে আমার যা ধারণা, অনলাইনে একটা লেভেল অব্দি হয়তো হয়, পরিচিতি হয়তো হতে পারে, কিন্তু অনলাইনে ওই সেই ফাইনার টিউন গুলো করা কি সম্ভব? আমার এটা একটুখানি আমার প্রশ্ন আর কি। না, সামনে সামনে এসে বসে শিখলে আহ, যে যে যতটা গভীরতায় শেখা যায় সেটা সত্যিই অনলাইনে একদম। শেখা যায় না, এটা আমিও মনে করি। কিন্তু ধরুন এটা তো এক প্রকারের গুরুমুখী বিদ্যে, এটা তো মানে কখনোই আপনি এটা বলতে পারবেন না যে এটাকে খুব আপনি আমরা আহ, মানে সামনাসামনি না বসে সবটাই শিখে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে যেহেতু মানে তিন প্রজন্ম, মানে ধরুন অশেষবাবু, তারপরে রণধীর রায়, তারপরে বুদ্ধদেব দাস, এই তিন প্রজন্ম শান্তিনিকেতনেই থেকেছেন। খুব স্বাভাবিকভাবেই এই শান্তিনিকেতন ধারার এসরাজ কিন্তু শান্তিনিকেতনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বাইরে থেকে যারা শিখেছেন তারা খুব যে অনেক এসে শিখেছেন, বা যতদিন না আমাদের হাতে মোবাইল ফোন বা এই ল্যাপটপ ইন্টারনেট যতদিন না আবিষ্কার হয়েছে, মানে ধরুন আমি মনে করি এটা একটা যে আগুন আবিষ্কার, চাকা আবিষ্কারের মতোই একটা বড় আবিষ্কার হচ্ছে ইন্টারনেট আবিষ্কার। তো সেইটা যতদিন না নিশ্চয়ই। হয়েছে ততদিন কিন্তু আমাদের এই এসরাজ শেখাটা গুরুমুখী ছিল, এবং সেইটা বুদ্ধদেব দাস পর্যন্ত চলেছে। এখন বুদ্ধদেব দাসের পরবর্তীকালে আমরা যারা এসেছি তারা যতটুকু শেখাতে পারছি সেটা আমরাও সবাই বুদ্ধদেব দাসকে শান্তিনিকেতনে পেয়েছি বলে শান্তিনিকেতনকে কেন্দ্র করে আমরা শিখেছি। এবার
এখন বুদ্ধদেব দার ছাত্রছাত্রী, কিছু কিছু ছাত্রছাত্রী তারা কলকাতায় যাচ্ছেন, কিন্তু এটা তো একদিনে আপনি আহ, আশা করতে পারবেন না যে কলকাতায় তারা কিভাবে শিখবে। আরো আরো ছড়াতে হবে, আরো সেই ধরুন নিশ্চয়ই। হ্যাঁ, তো সেইটা সেইটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়। আজই আমরা এটা খুব বেশি চাইতে পারবো না যে কলকাতাতে গিয়ে আহ, সবাই কলকাতার মানুষ, বা আমি কলকাতাকে বলছি মানে বাইরের মানুষরা হ্যাঁ, হ্যাঁ, খুব ঠিক। তাড়াতাড়ি এটা এটা শেখানোর মতো লোক পাবেন, এটা আমার মনে হয়। যদিও আমি এটা মনে করি যে সেটা পাওয়া খুব জরুরি ছিল। আমাদের উচিত ছিল কলকাতায় যাওয়া, এবং মানে যেহেতু কলকাতা শহর আহ, মানে সাংস্কৃতিক যে চর্চার একটা অন্যতম পীঠস্থান, সেহেতু কলকাতাতে এই এসরাজ চর্চার আরো অনেক বেশি প্রচলন হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশতই হোক বা মানে রিসোর্স না থাকার কারণেই হোক, সেটা খুব বেশি হয়নি। এখন সেটা হয়তো ঠিক। হবে, আরেক আরেক আরেকটা জেনারেশনকে যেতে হবে কলকাতায়, তবে সেটা হবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা সজীব দা, আপনার আপনার প্রশ্নের উত্তর আমি আশা করি দিতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ, দিতে পেরেছেন দাদা, দিতে পেরেছেন। আমি ওইটাই একটু চিন্তা করছিলাম যে মানে এই যে এই দীর্ঘ সময় ধরে লেগে থাকার বিষয়টা, ওই ব্যাপারটা জানতে চাচ্ছিলাম আর কি মূলত। না, এই এ- ধৈর্য এ- লেগে থাকাটা। ধৈর্য লেগে থাকাটা তো থাকতে হবে। অ্যাটলিস্ট 5-7 বছরের আগে তো খুব বেশি যে বাজনায় অনেক কিছু করা যাবে এমনটা নয়। আমার অন্তত এক্সপিরিয়েন্স, যতই আমি বুদ্ধিমান হই না কেন, যতই আমি সেটাই প্র্যাকটিস সেটাই। করি না কেন। হুম, হ্যাঁ, হুম। আর বিশেষ করে অনলাইনে শিখলে তো সেটা আরো একটু সময় বেশি লাগারই কথা সেটা। লাগবে, সেটা স্বাভাবিক ব্যাপার। তবুও ধরুন একটা কথা আমি বারবার বলতে চাই যে অনলাইন এই প্ল্যাটফর্মটা হওয়াতে আমরা হুম। কিছুটা তো এগোতে পেরেছি। আমি কলকাতায় যেতে পারছি না, সশরীরে উপস্থিত হতে পারছি না, ঠিক কথাই, কিন্তু আমরা অনলাইনে শিখে খানিকটা তো করতে পারছি, যাতে আমরা মানে শেখাটার সূচনাটা তো হতে পারছে। সে এই তো বটেই। যন্ত্রটাকে আগে, ধরুন হ্যাঁ, ধরুন আমি আমি থাকি কানাডাতে। আমার পক্ষে হ্যাঁ, তো আর ফিজিক্যালি গিয়ে শেখা সম্ভব না সেখানে। সহজে, সেই অনলাইন তো, থাকার ফলে কিন্তু আমার আমি চর্চাটা করতে পারছি আমি এখনো সেটাই। সেটাই সেটাই। এটাই যে অনলাইন প্ল্যাটফর্মটা আমাদেরকে এই যন্ত্রটাকে আরো মানে সবার সঙ্গে পরিচিত করার সুযোগ দিয়েছে, যেটা যেটা মানে আজ থেকে 5-7 বছর আগেও সেভাবে ছিল না। বিশেষ করে আমি করোনাকে এই জন্য ধন্যবাদ দিয়ে দেবো যে করোনা আসার ফলে অনলাইন প্ল্যাটফর্মগুলো এত ভালো হয়েছে, সঙ্গীত শেখানোর উপযোগী হয়েছে। আগে তো সেইটুকুও একদম, ছিল না। একদম, একদম। একদমই তাই। বা করোনার এটি একটা, মানে কি বলবো, করোনার ফলে এটা একটা লাভ লাভ হয়েছে বলতে হবে আমাদের। একদম, সব সব খারাপেরই একটা করে ভালো থাকে আসলে। হ্যাঁ, সেই একদম। দাদা আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল আপনার কাছে। বলুন, বলুন। সেটা হচ্ছে আমরা যখন স্ক্রাচ বাজে আমাদের বাম হাতটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গুলি চালানোর জন্য, হ্যাঁ? হ্যাঁ, তো দেখা যায় মাঝে মধ্যে, বিশেষ করে আমি যেহেতু শীত প্রথম দেশে থাকি, আমাদের এখানে ফ্রোজেন শোল্ডারের একটা ইস্যু থাকে আমাদের। ফ্রোজেন হ্যাঁ, শোল্ডার বা টেনিস এলবোর ইস্যু থাকে। আমি হুম, বর্তমানে সেটার ভিতরে দিয়ে যাচ্ছি বলে জিজ্ঞাসা করছি এটা। হ্যাঁ, এই আমি চিকিৎসার মধ্যে আছি। আহ হুম। এইটাকে কিভাবে ট্যাকেল দেওয়া যায় প্র্যাকটিস করার সময়? আপনি কাঁধে ফেলে তো বাজান। হ্যাঁ হ্যাঁ। এবার এইটার সমস্যার সমাধান খুব যে আমার জানা আছে এমনটা নয়। এই ব্যাপারে আমি কিন্তু মানে ক্ষমা চাইবো, কারণ আমরা এই না না। হাতটা যখন এভাবে ব্যবহার করি সোজা সোজা, আমাদের কিন্তু এই ফ্রোজেন শোল্ডারের সমস্যাটা কারোর হয়নি আজ পর্যন্ত। এখন এইটা ওই ওপর দিকে যাওয়ার কারণেই হোক, কোনোই বেঁকি রাখা হোক, এটা আপনি তথাগত সঙ্গে আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারেন, বা আমি তথাগতকে একবার ফোন করে বিষয়টা কথা বলতে পারি। আমি আমি জিজ্ঞাসা করে নেবো সেটা। হ্যাঁ, সেটা, সেইটা আমার একদমই জানা নেই। বা আপনার ডাক্তারবাবু কি বলছেন যে কেন হয়েছে? ডাক্তারবাবু বলছেন বাজনা ছেড়ে দাও। সেটা তো সম্ভব না আমার পক্ষে। আপনি এবার আমি আপনাকে এটা বলতে পারি না যে আপনি আপনার তথাগত পদ্ধতি ছেড়ে সোজা আমাদের পদ্ধতিতে আসুন, বা না, সেটা এলেই যে আপনার সেটা এলেই যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে, এমনও তো কোনো সেটাও তো গ্যারান্টি নেই। না, সেটাই।
হ্যাঁ, তো সেই জন্যে এইটার উত্তর আমার এই মুহূর্তে তো জানা নেই। হুম। আচ্ছা, পার্থদা কিছু বলছেন? হ্যাঁ, আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাইছি। মানে আমি তো খুবই হ্যাঁ, সমৃদ্ধ হচ্ছে, খুব ভালো লাগছে শুনতে। আপনারা সবাই গুণী মানুষ, এই ব্যাপারে এই যন্ত্রের অভিজ্ঞ। তো আমার যেটা প্রথম থেকে যেটুকু শুনলাম, যে এই যন্ত্রের উৎপত্তি, তারপরে ঘরানা সম্পর্কে আপনি মোটামুটি সংক্ষিপ্ত একটা আলোচনা করলেন। খুব সমৃদ্ধ হলাম আলোচনাটা শুনে। একটা বিষয় আমি একটু জানতে চাইছি, মানে একটা না, বেসিক্যালি দুটো বিষয়ের উপরে যদি একটু আলোকপাত করেন, সেটা হচ্ছে হ্যাঁ, প্রথমত এই যন্ত্রের যে মডিফিকেশন, মানে এখন হ্যাঁ, প্রথম যে যন্ত্রটা বাজানো হতো আর বর্তমানে বাজানো হয়, মানে বিভিন্ন হুম, ভ্যারিয়েশন দেখতে পাই। তো হুম, এইটার উপরে একটু আলোচনা করবেন। আর আমরা মোটামুটি যে তিন রকম যন্ত্রের কথা শুনি, ছোট, মিডি, একটা বড়, এদের মধ্যে ওই যে আপনার যে পর্দা প্লেটের যে ডিফারেন্স কতগুলো কি থাকে কোনটায়, বা হুম। কোনটাতে কতটা আপনি যেতে পারি, এই ব্যাপারটা যদি একটু আলোচনা করেন তাহলে আরেকটু সমৃদ্ধ হতে পারতাম। এইটুকুই আর কি। যন্ত্র মূলত দুই প্রকার। একটা হচ্ছে যেটা প্রচলিত যন্ত্র, মিডিয়াম যন্ত্র, যেটা এইটা। আর যেটা এটা এটা প্রথম যে যন্ত্র ঈশ্বরীরাজ প্রসাদের পরবর্তীকালে তৈরি হয়েছিল সেইটা। আর আরেকটা হচ্ছে এই বড় যন্ত্র, যেটা রণধীর রায় মডিফিকেশন করে তৈরি করেছিলেন। মূলত এই দুটোই কিন্তু এসরাজের মূল যন্ত্র। এখন এর পরে এই যে মিডিয়াম যন্ত্রটা, মানে যেটা প্রথম যন্ত্রটা, সেইটা রবীন্দ্রসঙ্গীতে বাজানোর উপযোগী করে তোলার জন্যে এই সাইজটার একটু ছোট করা হয়, সামান্য ছোট করা হয়, যাতে করে আমরা ওটাতে সরু তার লাগিয়ে হাই পিচটা একটা অক্টেভকে ওপরের অক্টেভে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাজাতে পারি। এর মূলত কারণ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বি ফ্ল্যাট বা এতে গাওয়া হয়, এই পিচটাকে ব্যবহার করে গাওয়া হয়। আর এই যন্ত্রগুলো আমাদের ডি পিচে বাজে। তো ডি পিচে বাজার ফলে এই যন্ত্রটা যে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে অ্যাকম্পানি করার যোগ্য যন্ত্র হয়ে উঠতে পারছিল না। তো তখন অশেষবাবুরা এটার তার পরিবর্তন করেন, যন্ত্রটাকে একটু ছোট করে দেন, যাতে তারটা মানে খুব পাতলা তার হওয়ার ফলে খুব ঢিলে না হয়ে যায়। সেটার জন্য ওই যন্ত্রটা হাই পিচ, কিন্তু ওটাও মূলত মিডিয়ামই এসরাজ। আর তারপরে যে যন্ত্রটার মডিফিকেশন হয় সেটা টুকুদা তৈরি করেন, সেটা সম্পূর্ণ একটা আলাদা প্রায় নতুন যন্ত্র হিসেবেই আত্মপ্রকাশ করে। এখন এর পরবর্তীকালে খুব খুব সাম্প্রতিক সময়, মানে বছর তিনেক আগে আমি বলতে পারি, যে আরেকটি সাইজ তৈরি করেন, যেটা এই যে বড় রণধীর রায়ের যন্ত্রটার থেকে একটু ছোট, আবার আমাদের যে প্রচলিত মিডিয়াম যন্ত্র সেটার থেকে একটু বড়, এবং রণধীর রায়ের মতো জাফরি লাগানো একটি যন্ত্র তৈরি করেন মনোজ দা। আমাদের শান্তিনিকেতনের মনোজ মণ্ডল বলে একজন ভদ্রলোক, যিনি যন্ত্র তৈরি করেন, যাকে গাইড করেছেন আমাদের গুরু প্রফেসর বুদ্ধদেব দাস। তো তিনি একটি নতুন যন্ত্রের সাইজ তৈরি করেছেন। তো সেই যন্ত্রটাকে আমরা, মানে বড় যন্ত্রের মিনিয়েচার বলে বিক্রি করেন। সেটা আরেকটা যন্ত্র, কিন্তু সেই যন্ত্রটার যে বিশেষ আলাদা কোনো বৈশিষ্ট্য বা তার আওয়াজের কোনো বিশেষ বৈশিষ্ট্য, এটা এখনো পর্যন্ত আমি খুব দেখিনি। সেটার আওয়াজটা ওই মানে, যেমন ওটা মিডিয়াম যন্ত্র মিনিয়েচার, সেমনি এই বড় যন্ত্রের থেকে একটু তুলনামূলকভাবে কম গম্ভীর, আবার একদম যেটা মিডিয়াম যন্ত্র তার থেকে একটু গম্ভীর। এবার ওটাকে আরেকটা, কেউ যদি স্টেপ বলে মনে করেন তিনি মনে করতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না ওটা মিডিয়াম যন্ত্র, আহ, তাহলে ওটা মিডিয়াম যন্ত্র। আর কেউ ওটাকে বড় যন্ত্র কোনো মতেই বলা যাবে না, যেটা রণধীর রায়ের যন্ত্র সেটা সেটা নয় ওটা। আবার একদম মিডিয়াম যন্ত্র নয়, ওটা একটা মিনিয়েচার বড় যন্ত্রের। তো এটা আরেকটা হলো, এই এই চারটে প্রকারের যন্ত্র আমরা এখন দেখতে পাই। যদিও ওই মিনিয়েচার যে যন্ত্রটা, বড় যন্ত্রের ছোটটা, সেইটা স্টেজে বাজার কতটা উপযোগী সেটা এখনো প্রমাণিত হয়নি। আমি বলছি না যে সেটা উপযোগী নয়, বা আমি বলছি যে সেটা উপযোগী হয়েছে, সেটাও আমার আমার কোনোটাই বক্তব্য না। আমার বক্তব্য হচ্ছে এখনো সেটা প্রমাণিত হয়নি যে সেই যন্ত্রটা স্থায়িত্ব কতদিন হবে, সবাই কতটা বাজাবেন, এবং সেটা স্টেজে বাজার উপযোগী হবে কিনা। কিন্তু টুকুদার যন্ত্রটা স্টেজে বাজার উপযোগী এটা প্রমাণিত হয়েছে, এবং আহ, ছোট যন্ত্রগুলো তো আহ, সঙ্গতকারী যন্ত্র হিসেবে এবং একক বাদকের যন্ত্র হিসেবে প্রচলিত হয়েছে। এটা আমরা এখন প্রমাণিত।
আর আরেকটা কি প্রশ্ন ছিল পার্থদা? ওই যে আপনার যে পর্দার সংখ্যা বিভিন্ন রকম যন্ত্রে পর্দার যে হ্যাঁ, পর্দার সংখ্যা, সংখ্যাটা পর্দার সংখ্যা 21টাই। 1 2 বড়গুলোতে কি 21টাই থাকে, যেগুলো খুব বড় যন্ত্র? 21টা 21টা, বরঞ্চ পুরনো যে যন্ত্রগুলো ছিল সেটাতে 19টা যন্ত্র থাকতো, হ্যাঁ, মানে 19টা আমার একটা আছে। 19টা পর্দা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমার ওইটা ধারণা ছিল টুকুদা, যে বড় যেটা আপনি যেটা বড় বাজান ওতে হয়তো পর্দার সংখ্যা আরো বেশি, মানে না, সেটা নয় তাহলে। 21টা 21টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা রণধীর রায় যুক্ত করেছিলেন, ওইটা রণধীর রায় যুক্ত করেছিলেন, মানে 19টা থেকে 21টা পর্দা রণধীর রায় এনেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। দাদা আরেকটা জাস্ট একটা কথা বলার আছে আর কি, যেটা বলুন। আমি ফেস করি। আমি একটু প্রত্যন্ত এরিয়ায় থাকি, জানেন হুম। আপনি। তো সেইখানে সেখানে এবং অন্যান্য জায়গাতেও অনেক মানে যারা শিক্ষিত ব্যক্তি, তারা যথেষ্ট শিক্ষিত, এই এসরাজ যন্ত্রটাকে রেকগনাইজ করা, মানে এসরাজ, যে এই যন্ত্রটার নাম যে এসরাজ, এইটা নিয়ে কিন্তু প্রচুর ইয়ে রয়েছে। মানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিকে বলতে শুনেছি এটা কি সেতার, এটা কি গিটার, এরকম ব্যাপার। মানে প্রচারটা এতই কম শান্তিনিকেতন বা কলকাতার বাইরে এটার, তাতে কিন্তু মানুষের মনে সংশয় যে এটা কি যন্ত্র, যন্ত্রের নামটাই ঠিক মতো সবাই বলতে এই পারে না। আক্ষেপটা তো এই আক্ষেপটা তো টুকুদার আমল থেকে চলে আসছে। টুকুদাও এটা বলেছেন, যে অশেষবাবুও বলেছেন যে এই যন্ত্রটাকে এমন মানে প্রচলন করতে হবে যেটা সারা বিশ্বের লোক একসঙ্গে এক নামে একে চিনতে পারে। তো সেটাও কিন্তু আমি বলবো যে এটাও হতে সময় লাগবে, এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে না। একটা এখনো পর্যন্ত আমি মনে করি যে এসরাজ একটা রেয়ার যন্ত্রই বটে, এটার আর আর এখনো। আর একটা বলছি, হুম, আর একটা কথা বলি, সেটা হচ্ছে নতুন প্রজন্মের কাছে হুম, মানে খুব সহজে তারা কিবোর্ড পাচ্ছে, গিটার পাচ্ছে, ইভেন ভায়োলিনও কিছুটা। কিন্তু এসরাজটাকে যে প্রচার করা বেশ নতুন প্রজন্মের কাছে, একটা একটা আমাদের এত ঐতিহ্যশালী যন্ত্র যেটাকে আমরা অনেক দূর মানে আরো প্রসার ঘটানো যেতে পারে, হ্যাঁ, এই এইটা নিয়ে ব্যাপারটাতে একটা কাজ এ- করা যায় সত্যি কথা। হ্যাঁ, এই ব্যাপারটাতে আমি খুবই আশাবাদী। কেননা এই ব্যাপারটাতে কেন আশাবাদী বলছি, দুটো কারণে। এক হচ্ছে যে আমরা ধরুন তবুও খানিকটা আধুনিক কালের ছেলে মেয়েদের কাছে পৌঁছতে পেরেছি, সেটা অনলাইন মাধ্যমেই হোক বা অফলাইন মাধ্যমেই হোক। আমরা কিছু মানুষকে বোঝাতে পেরেছি যে হ্যাঁ, যন্ত্রটা শেখা এবং তার ভবিষ্যৎ সম্পর্কে। আর আরেকটা বিষয় আশাবাদী, যে আপনি যদি কমলাকান্ত দা বা মনোজদার দোকানে কখনো যান, আপনি দেখবেন প্রচুর যন্ত্রের অর্ডার, প্রচুর। তো সেই অভিজ্ঞতা হয়েছে। মানে এখন একটা যন্ত্র নিলে বলছে বছর দেড়েক লাগবে আর কি, নতুন যন্ত্র নিতে গেলে। এই অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে মনোজ তো দা এবং কমলা দুটো দোকানি আর কি। হ্যাঁ, এই কথাটা তো এটা প্রমাণ করে যে যন্ত্রের নাম ছড়িয়েছে এবং লোকের আগ্রহ প্রকাশ পেয়েছে। মানে কেউ যদি যন্ত্রটা নাই বাজাতে শেখার আগ্রহ প্রকাশ করে, সে কিনবে কিসের জন্য? তো সেই হিসেবে ছড়াচ্ছে। আমি মনে করি যে এটা ছড়াচ্ছে, এবং সত্যি বলতে দেখুন না, এখন বোধোদয়ের ছাত্রছাত্রীদের মধ্যে অনেক 10-12 জনের নাম তো আমি বলতেই পারি, যারা খুব একদম সচেতনভাবে এই যন্ত্রটা নিয়ে মানে এগিয়ে চলেছেন এবং তারা শেখাচ্ছেন। ধন্যবাদ। হুম। আর কারো কোনো প্রশ্ন? দাদা এই ধরনের সেশন কি আগামীতে চলবে নাকি এটা আজকে একটাই ছিল? না না, নিশ্চয়ই চলবে, নিশ্চয়ই চলবে। আমি চেষ্টা করব আবার। এই ধরুন আরেকটা বিষয় আমি বলতে পারি যে এই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে এই যন্ত্রটার যে যোগ বা অ্যাকম্পানিমেন্টের যে জায়গাটা, সেই বিষয়টা নিয়ে আমরা একটা পরবর্তীকালে আলোচনা করতে পারি। এই যন্ত্রের যে বাজানোর কৌশল, সেই বাজানোর কৌশলগুলো নিয়ে লেকচার ডেমনস্ট্রেশন করতে পারি। অনলাইনে করা সম্ভব হতে পারে, কিন্তু করতেই পারি। খুব ভালো হবে সেটা। আমি খুব চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। তো তাহলে আজকে আমরা এই সেশন আপাতত এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ দাদা, নমস্কার, নমস্কার। আপনিও নমস্কার। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ এবং ভালো কৃতজ্ঞতা। থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।
আমি আবার যখন করব আমি আবার আমাদের গ্রুপের মধ্যে পোস্ট দেব যে কি বিষয়ে আলোচনা হবে। আমি চাই যে সবাই এই বিষয়টা করুন, মানে জানুন আর কি এসরাজ সম্পর্কে আর একটু এগোক। সত্যি কথা বলতে কি যে এর একাডেমিক দিকগুলোতে আমরা কেউ জানি না। আমি দু একটা ছোট ছোট দু একটা কথা বলে দিই। সেটা হচ্ছে যে উম, এখন দেখুন এই যে একটা বই, এই যে এসরার তরঙ্গ, এটা হচ্ছে ওই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের লেখা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরেকটা বই আছে, সেই বইটা। এই যে এসরাজের রণধীর, যেটা টুকুদার স্ত্রী আলপনা রায় প্রকাশ করেছিলেন, বা এই যে এই একটা বই আমাদের আমার সঙ্গে পরিচয় হয়েছিল ঋত্বিকবাবু প্রকাশ করেছেন। এছাড়াও দু একটা ছোট ছোট বই, যে বইগুলো এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বা সৌরভ চক্রবর্তী বলে এক ভদ্রলোক আছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের, তিনি দেখলাম যে তত্ত্ববাদ্য নিয়ে আর একটি তার গবেষণাপত্র প্রকাশ করেছেন। তো নানা রকম চর্চা এই 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 বিষয়টার মধ্যে হয়েছে। এছাড়াও আপনারা যদি স্রোতগঙ্গা বলে এখন জানেন যে যারা ইউনিভার্সিটিতে পিএইচডি করে তাদের যে সমস্ত থিসিস, সেই থিসিসগুলি আপলোড করা হয় স্রোতগঙ্গা বলে একটা ওরকম অনলাইন ওয়েবসাইটে, এবং সেখান থেকে আমরা সেই বইগুলো ডাউনলোড করে পড়তে পারি পিডিএফ আকারে। তো সেই শান্তিনিকেতনে তনুশ্রী চক্রবর্তী বলে একজন, তারপরে গায়ান চাণক্য বলে বোধদার আর এক ছাত্র, তারা গবেষণা করেছেন এসরাজ বিষয়ে। যে গবেষণা করেছেন সেই গবেষণাগুলো ওখানে আছে। আপনার চাইলে স্রোতগঙ্গা থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তেই পারবেন। এছাড়া আমার কাছেও কিছু কিছু বই আছে। এছাড়াও আরও দুটো বই আমরা পিডিএফ আকারে পেয়েছি, যেটা আমরা পরবর্তীকালে প্রকাশিত করার, এবং এই যে বইটা, এই বইটার আরেকটি পার্ট আমরা আরেকবার বের করার চেষ্টা করেছি, যেখানে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে এসরাজের যে গভীর যোগাযোগ, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনাগুলো থাকবে। তো সেইগুলো আমরা চেষ্টা করছি কাজ চালাতে, যাতে এই বইগুলো আরো সহজে, এসরাজ যন্ত্রটা সম্পর্কে ইনফরমেশন আরো সহজে মানুষের কাছে পৌঁছতে পারে। তো এইটা বলে আপাতত আহ, আজকের এখানে শেষ করছি। আবার এই সমস্ত বিষয়ে আলোচনা আমাদের নিশ্চয়ই হবে, চলতে থাকবে। আপনারা যদি লেকচার ডেমনস্ট্রেশন চান, হতে পারে, এমনও হতে পারে যে আহ, শুধু একটাই ছোট্ট কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে আহ, আমি যদি এখানে একটা ছোট এরকম লেকচার ডেমনস্ট্রেশন চাই সামনাসামনি, তাহলে আহ, আমি জানি না কতগুলো লোক পাওয়া যাবে, কতজনকে। আমি সেরকমও করতে পারি, যদি কারোর না ব্যক্তিগত কোনো সমস্যা না সেটাতে থাকে। সেটাতে মানে ব্যক্তিগত সমস্যা নিয়ে, যেমন ধরুন আমি কলকাতাতে থাকি, কিন্তু আজকে আমি বেলা 12টা অব্দি শান্তিনিকেতনেই ছিলাম আর কি। আচ্ছা। আমার মাঝে মধ্যে শান্তিনিকেতনের মানে যাওয়া আসা আছে আর কি। অতএব আমার ক্ষেত্রে হয়তো অতটা অসুবিধা হবে না, একটা টাইম ঠিক করে নিয়ে যাওয়া যেতেই পারে। হ্যাঁ, তো আমি অনলাইনেও করতে পারি, মানে অফলাইনেও করতে পারি, মানে এটা আমার আহ, মানে করতে কোনো অসুবিধাই নেই। আমার সেটাই বক্তব্য যে আমি এটা করতেই পারি। তো সেটাও করা যেতে পারে, সেই জাতীয় লেকচার ডেমনস্ট্রেশন করা যেতে পারে। আমি করব। আমিও চাই, যে আন্তরিকভাবে চাই যে এই যন্ত্রটির মানে প্রচলন হোক খুব, সবাই এই যন্ত্রটিকে চিনুক, অ্যাটলিস্ট এই যন্ত্রটার নামে অন্তত যন্ত্রটাকে চিনুক। এটা আমারও আন্তরিক ইচ্ছা, আমার গুরুদেরও ইচ্ছা ছিল। তো সেটা আমিও চাই। আপনাদের নিশ্চয়ই সহযোগিতা পাবো, আমার এই আশা থাকছে। এবং নিশ্চয়ই ভবিষ্যতে নিশ্চয়ই। ভবিষ্যতে আমি এই বিষয় নিয়ে আবারও আমরা বিভিন্ন রকমের এসরাজ সম্পর্কিত আলোচনায় আবারও যাব। এবং আমি চেষ্টা করব এইটার একটা এই ভিডিও, আমি এটার রেকর্ডিং করেছি। আমি চেষ্টা করব এইটার ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়। আচ্ছা, হ্যাঁ। তো আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, না হলে আমি আজকে এখানে আহ, আলোচনা বন্ধ করতে পারি। সবাই ভালো থাকবেন। আমি অফ করছি। ঠিক আছে, ভালো থাকবেন আপনি, নমস্কার।